বিছানার উপর অন্তর্বাসটা ছেড়ে উঠে দাঁড়ালো তৃষা। তার মন এখনো পরিতৃপ্ত হয়নি। তৃষার ঠিক উল্টো দিকে বসে আছে যে ব্যক্তিটি, সে এখনো কামন্মাদনায় মত্ত। লোকটা শার্টহীন, দেহের মাসেলগুলো পাম্প আপ হয়ে রয়েছে। তার হাতে একটা সুরার পাত্র। এক চুমুকে পুরোটা শেষ করে এগিয়ে আসে তৃষার দিকে। তারপর তৃষাকে হ্যাঁচকা টান মেরে কাছে টেনে নেয়। লোকটির হাতে এখনো রয়েছে তৃষার ছুঁড়ে দেওয়া গোলাপি রঙের অন্তর্বাস। সেটাকে একবার ভালো করে শুঁকে নেয়, তারপর মত্ত নেশাতুর চোখে তাকায় তৃষার দিকে। তৃষার চোখ আপাতত বন্ধ, ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি লেগে রয়েছে। ক্ষুধার্ত বাঘ যেমন তার শিকারকে শুঁকে পরখ করে নেয়, তেমনই করছে মার্টিন। এমন বাঘের শিকার হতে কোনো আপত্তি নেই তৃষার। ধীরে ধীরে তাদের শরীরের মধ্যে দূরত্ব আরো কমতে শুরু করলো। মার্টিন উন্মাদের মতো চুম্বন করছে তার গোটা শরীর। তাদের উত্তেজনার চরম সীমায় পৌঁছে গেছে। এই ঠান্ডাতেও দুজনার গোটা শরীর ঘরমাক্ত। এই স্বর্গ সুখী তো চায় তৃষা। রাতের গভীরতায় তাদের উষ্ণ স্রোত মিলেমিশে একাকার হয়ে যায় এবার। বেশ কিছুক্ষণ পর সেই প্রবল তৃষ্ণার ঝড় শান্ত হয়। পকেট থেকে একটা চারমিনার বের করে ধরায় মার্টিন। তামাকের গন্ধে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। তৃষা অর্ধেক কাত হয়ে শুয়ে মার্টিনকে জিজ্ঞাসা করে, মাথা এখনো ফ্রেশ হয়নি এত কিছুর পরেও? ঝড়ের পরে ক্লান্তি দূর করার জন্য খাচ্ছি। তুমি পারো বটে। ইউ আর মাই টাইগার। তুমিও তো কম যাও না। আরো কিছু বলতে চাচ্ছিল মার্টিন, কিন্তু তার আগেই বাড়ির মধ্যে একটা পায়ের আওয়াজ শুনতে পায় ওরা। আওয়াজটা দ্রুত হতে দিকে এগিয়ে আসছে। মার্টিন দেখল তৃষার মুখ ভয়ে শুকিয়ে গেছে। সে তাড়াতাড়ি করে তার নাইট গাউনটা গায়ে চাপাচ্ছে। সঙ্গে সঙ্গে একটা অবয়ব দরজার সামনে এসে দাঁড়ালো। সে যেন রাক্ষসের আগে ফুঁসছে। তাকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠল তৃষা আর মার্টিন। ছেলেবেলায় আমি যখন গুজরাটে থাকতাম তখন মর্গ্যানের বাগান বাড়িটা ভূতড়ে বলেই জানতাম। কিন্তু গত বছর শরৎকালে সেই বাড়িটা যখন আমি কিনলাম তখন ভূতের ভয় কোনো রকম বাধা সৃষ্টি করতে পারেনি। আসলে আমেদাবাদ শহরের গরম, গোলমাল আর আর্দ্র আবহাওয়া আমার ভালো লাগতো না এবং সহ্যও হতো না। তার উপর একটা থিয়েটারের নাট্য পরিচালক হিসাবে আমাকে সপ্তাহে 9টা নাটকের অনুষ্ঠান পরিচালনা করতে হতো। ভূসম্পত্তির এজেন্টকে সঙ্গে করে আমি একদিন গাড়িতে করে দেখতে চলে এলাম বাড়িটাকে। মাঠের মধ্যে দিয়ে চলে যাওয়া রাস্তা ধরে গাড়ি আমাদের এগিয়ে চলল। মাঝখানে একটা ছোট নদীর কাঠের পুল পার হলাম। অবশেষে এক জায়গায় গিয়ে গাড়িটা থেমে গেল। আমি দেখলাম গাছগুলোর আড়ালে পুরোনো আমলের বড় বড় থামওয়ালা বাড়িটা একা দাঁড়িয়ে আছে। তার সামনে বৃত্তাকার যে উঠোনটা একদিন সবুজ পান্নার মতো ঘাসে ঢাকা ছিল, আজ সেখানে কত আগাছা গজিয়ে উঠেছে। বাড়িটার দুপাশে সুগন্ধি ফুলে ভরা একটা গোলাপের গাছ প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম এই বাড়ির কারুকার্য। আমি কিনবো বাড়িটা। বাড়িটার ভিতরে গিয়ে একবার দেখবেন না? কোনো দরকার নেই। দালাল বলেছে বাড়ির অবস্থা ভালোই আছে, আমি ওকে বিশ্বাস করি। সে ঠিক আছে, তবে বাড়িটাকে ঠিক করতে কিছু টাকা খরচ হবে, সেগুলো একটু বুঝে নেবেন, নাহলে পরে কিন্তু বিপদ আপদ যদি হয় তখন সমস্যায় পড়বেন। বাড়িটার দিকে আবার তাকালাম আমি।
শেষ বিকেলের রঙিন সূর্যের নরম আলো আলোকিত করে তুলছিল বাড়ির প্রান্ত ভাগগুলোকে। স্বাধীনতার আগে বাড়িটাকে কেমন দেখতে লাগতো তা আমি কল্পনায় ভাবতে লাগলাম। আবার এটা মেরামত করার পর কেমন দেখতে লাগবে তাও ভাবতে লাগলাম। আমি মুগ্ধ হয়ে দেখতে দেখতে আবার বললাম, সে তো বুঝলাম, তবে বাড়িটা আমি কিনবো। আপনি নিশ্চিত তো? 100%। কোনো সন্দেহ আছে? তাহলে আগামী সপ্তাহের মধ্যেই কাগজপত্র সব ঠিক করে ফেলবো। বেশি দিন অপেক্ষা করতে হলো না। 10 দিন পর বাড়িটা আমার দখলে চলে এলো। বাড়িটা ভালোভাবে সারাবার জন্য আমি 10 জন লোক নিযুক্ত করলাম। 3 জন স্থানীয় মেয়েকে ডেকে এনে বাড়ির ভিতরটা পরিষ্কার করিয়ে নিলাম। দেখতে দেখতে প্রায় সপ্তাহ দুয়েকের মধ্যেই বাড়িটা পরিষ্কার হয়ে গেল। বাড়িটার উপর থেকে 50 বছরের পুঞ্জীভূত সব ধুলো ময়লা উঠে গেল। পরিত্যক্ত বাড়িটা থেকে দীর্ঘকাল পর আবার ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেল। সেসব দেখে মারাঠি সহকারী প্রীতম শিন্ডে ভদোদারা থেকে এসে আমার কেনা বাড়ির ভিতরকার সাজসজ্জা তদারক করতে লাগলো। পুরোনো আমলের বাড়িটার ভিতরে এক হল ঘরে গিয়ে ঘোরানো সিঁড়ি আর 100 বছর আগেকার টালি গাঁথা মেঝেটা সে প্রথমে দেখেই চমকে ওঠে। বাড়িটার মধ্যে 55 ফুট লম্বা ও 35 ফুট চওড়া 10খানা শোবার ঘর আছে, আর আছে একটা বিরাট পড়ার ঘর। ঘরগুলো সাজাবার জন্য আসবাবপত্র ও সাজ সরঞ্জাম কেনার জন্য শহরে যাওয়া আসা করতে লাগলো প্রীতম। এই কয়েক সপ্তাহের মধ্যেই বাড়িটার চেহারা পুরো বদলে গেল। বেশ আরামেই দিন কাটছিল, কিন্তু একদিন বাড়ির উঠোনে আমি একা ঘোরাঘুরি করতে করতে দেখলাম উঠোনের শেষ প্রান্তে একটা পুকুরে কয়েকটি জেলে মাছ ধরছে। তারাই আমার বাড়ির প্রথম অতিথি। আমি তাদের সঙ্গে আলাপ করার জন্য এগিয়ে যেতেই তারা ছিপ ফেলে দিয়ে পালিয়ে গেল, যেন কোনো ভূত দেখেছে। আরে ও ভাই, পালাচ্ছ কোথায়? আমি এই বাড়ির নতুন মালিক। 5 জনের মধ্যে 4 জন পালিয়ে গেলেও একজন দাঁড়িয়ে রইল। আমি তার দিকে এগিয়ে গেলাম। তাকে দেখে বছর 20 চেয়েও কম মনে হয়। সুপ্রভাত। আপনি ওই মর্গান ভিলায় থাকবেন বলে এসেছেন? কোনো সমস্যা আছে নাকি বাড়িটা নিয়ে? অনেকের মধ্যে দেখলাম এই বাড়ি নিয়ে একটা আতঙ্ক আছে। যাকে জিজ্ঞাসা করছি কেউ ঠিক করে উত্তর দিচ্ছে না, সবাই কেমন যেন এড়িয়ে যাচ্ছে। আতঙ্কের কথাটা আমিও শুনেছি, কিন্তু ঠিক কি ব্যাপার আমিও জানি না। আমাদের দলের একটা লোক নাকি ওই বাড়িতে রাত কাটিয়েছিল, তারপর থেকে নাকি ওকে আর খুঁজে পাওয়া যায়নি। কেন? ওরা বলে ওই বাড়ি নাকি ওকে খেয়ে নিয়েছে, কিন্তু আমার তো মনে হয় বদ্ধ পাগল লোক ছিল বলে হয়তো ডুবে মরেছে। বডি পাওয়া গেছিল? সেটা তো আমি জানি না, ঠিক বলতে পারবো না। এর কয়েকদিন পর নীলাভ্র নামে একজন পুরনো বন্ধু আমার সঙ্গে দেখা করতে এলো। নীলাভ্র পেশায় সাংবাদিক। সে দ্য প্রিন্ট কাগজে কাজ করত। আমার মর্গ্যান ম্যানশন কেনার ব্যাপারটাকে অবলম্বন করে ইনিয়ে বিনিয়ে একটা কাহিনী রচনা করতে চায়। সে কয়েক পাত্র মদ খাওয়ার পর একথা সে কথা বলে অবশেষে হঠাৎ মর্গ্যান বাড়িটার কথা তুলল। তবে তার প্রথম প্রশ্নটা শুনেই আমি থম মেরে গেলাম। তোমায় বেশ নিশ্চিন্ত দেখাচ্ছে। মেয়েটিকে এখনো দেখোনি হয়তো। দেখেছো কি? মানে কোন মেয়ের কথা বলছো তুমি? কেন? মিষ্টি শর্মা। বৃষ্টি শর্মা? সে কে? তার নাম শোনোনি? সেই তো এখানে ভূত হয়ে আছে। ভূত? শুনে আমি হেসে ফেললাম। বুঝলাম মদের নেশাটা ভালোই চড়েছে তার। আমি না জানার ভঙ্গিতে বললাম, কই না তো, আমার তেমন কিছু মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে তোমার। আমি বললেই মনে পড়বে। যখন কার্গিলের যুদ্ধ শুরু হয় তখন জনি মর্গানের সঙ্গে তার বিয়ে হয়। জনি নামেই আমেরিকান। তার বাবা ভারতীয় ছিল, মা ছিল আমেরিকান। যাই হোক, মেয়েটি জনিকে ভালোবাসতো বটে, কিন্তু সেই সঙ্গে সে তার নিজের কয়েকজন জ্ঞাতি ভাই আর
জনির কয়েকজন বন্ধুকেও ভালোবাসতো। কাউকেই না ভালোবেসে থাকতে পারতো না আর কি। এটাও শুনেছি যে বৃষ্টি কয়েকজন রিক্সাওয়ালা, মদখোর, জুয়ারিদের সঙ্গেও মেলামেশা করত। লোকে বলে তার স্বামী তার এইসব অবাধ ভালোবাসাবাসির কথা জানতো না। পরে জনি যখন যুদ্ধে যায় আর সরকারি সেনাবাহিনী এই এলাকায় এসে সেনা ছাউনি লাগায়, তখন বৃষ্টি আবার সৈন্যদের সঙ্গে মেলামেশা করতে থাকে। আর হঠাৎ একটা বিপত্তি ঘটল। গল্প বলতে বলতে নীলাভ্রর গলায় মদ আটকে গিয়ে বিষমলাকায় সে জোরে জোরে কাশতে লাগলো। আমি উঠে গিয়ে তাকে সাহায্য করতে গেলে হাত দেখিয়ে থামিয়ে দিল আমায়। বেশ খানিকক্ষণ পর তার সেই কাশি থামলে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটটা মুছে নিল। আমি জিজ্ঞাসা করলাম, এই তুমি ঠিক আছো? ও কিছু না, এর আগেও মাল খেতে গিয়ে এরকম হয়েছে। তো যে কথা বলছিলাম, উত্তরাঞ্চলের কোনো এক সামরিক হাসপাতালে সে ওই বৃষ্টির হাজব্যান্ড যখন ছিল, তার কানে বৃষ্টির কথাটা ওঠে। ততদিনে বৃষ্টির এই কেচ্ছা গোটা শহর জেনে গেছে। সেনা দলেরই কোনো এক বন্ধুর মুখে এই কথা শুনে তার মাথায় খুন চাপল। সেদিনই জনি হাসপাতাল থেকে পালিয়ে 250 মাইল হেঁটে বাড়ি ফিরে এসেই সিঁড়ির ওপর বৃষ্টিকে দেখেই বিনা বাক্য ব্যয়ে তাকে গুলি করে মারে। বৃষ্টি সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গেই মারা যায়। জনি তাকে সেই দিনই কবর দিয়ে দেয়। মৃত্যুকালে তার স্বামীকে অভিশাপ দেয় বৃষ্টি। জীবনে তুমি আর কোনো মেয়েকে নিয়ে সুখে ঘর করতে পারবে না। আমি আমি করতে দেব না। এতক্ষণে গল্পটা আমার উদাসীন ভাব কাটিয়ে দিয়ে মনের উপর জাঁকিয়ে বসেছে। তবে মন দিয়ে শুনছিলাম বলে কোনো কথাই বললাম না। এ কথায় কান দেয়নি জনি। যুদ্ধ শেষ হতেই সে আবার এক মেয়েকে বিয়ে করে। বাইরে মধুচন্দ্রিমা কাটিয়ে আসার পর নতুন স্ত্রীকে নিয়ে ঠিক এই বাড়িতেই ওঠে জনি। নতুন গৃহিণীকে বরণ করার জন্যে হল ঘরের দুধারে সার দিয়ে বাড়ির ঝি চাকরেরা দাঁড়িয়েছিল। জনি যখন তার নববধূকে নিয়ে উপরতলায় শোবার ঘরে যাবার জন্যে সিঁড়ি বেয়ে উঠছিল, তখন সিঁড়ির ওপর চাতালটায় বৃষ্টিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাকে দেখে নতুন বউ আর সব ঝি চাকরেরা একযোগে ছুটে পালিয়ে যায় বাড়ি থেকে। জনির খুব সাহস ছিল, সে পালায়নি। সে স্তম্ভিত হয়ে সেখানে স্থিরভাবে দাঁড়িয়ে তীক্ষ্ণভাবে দেখতে থাকে তৃষাকে। সে আশ্চর্য হয়ে যায়। সে তো নিজের হাতে তৃষার কবরের ওপর মাটি দিয়েছে। মৃত মানুষ কখনো উঠে আসতে পারে কবর থেকে? জনি নড়াচড়া করেনি, সেখানেই দাঁড়িয়েছিল। বৃষ্টি নাইট গাউন পরা অবস্থায় ধীর পায়ে ওপর থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে আলিঙ্গন করে তার স্বামীকে। একজন চাকরের খুব সাহস ছিল। সে প্রথমে পালিয়ে গেলেও পরে কি হচ্ছে তা দেখার জন্য আবার ফিরে আসে। সে একটু দূর থেকে দেখে তার মালিক দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। জনি ভূতটাকে তাড়াবার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। বৃষ্টি তার স্বামীকে ছেড়ে কিছুতেই যাবে না। অবশেষে বৃষ্টিকে নিয়েই ওপর তলায় শোবার ঘরে গিয়ে ঢোকে জনি। তারপর পরদিন সকাল হবার আগেই শোবার ঘর থেকে বেরিয়ে আসে জনি। সে সম্পূর্ণরূপে পাগল হয়ে যায়। কিছুক্ষণ পরেই সে আস্তাবলে গিয়ে নিজেকে গুলি করে হত্যা করে। বাড়ির চাকরেরা স্পষ্ট শুনতে পায় গুলির শব্দ হবার সঙ্গে সঙ্গে বৃষ্টি খুব জোরে হেসে ওঠে। বৃষ্টিকে তখন চোখে দেখা যায় না।
তো চোখে না দেখা গেলেও তার হাসির শব্দে গোটা বাড়িটা ফেটে পড়তে থাকে। তারপর থেকে বৃষ্টি এ বাড়িতে 20 জন লোকের প্রাণ নিয়েছে। এইসব মৃত ব্যক্তিদের মধ্যে প্রার্থনার স্তোত্র গানের একজন গায়ক যাজকও ছিলেন। উনি এখানে তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন। কিন্তু জনির সাথে আসলে কি হয়েছিল সেটা জানা গেছে? যৌন সম্পর্ক, তাও আবার মৃত ব্যক্তির সাথে। এতটুকু বলে মদের গ্লাসে মনোনিবেশ করলো নীলাভ্র। গল্পটা মন্দ নয়, কিন্তু সেটা নাকি এই বাড়িরই ঘটনা। মনের ভিতরে একটা অদ্ভুত রকমের শিহরণ খেলে যেতে লাগলো। আমি চুপ করে বসে রইলাম। আমার ছেলেবেলায় বৃষ্টির এই যৌন জীবনের এইসব খুঁটিনাটি আমি কিছুই শুনিনি। মনে মনে সেটা নিয়ে ভাবতে ভাবতে একটু পরে মনে হলো গল্পটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। মনে হলো পাড়ার চ্যাংড়া ছেলেগুলো এই চটুল প্রেম আর বাতিগ্রস্ত একটা ভূতের বাড়ির গল্প শুনে আমোদ করবে। এর বেশি কিছুই মনে হলো না। নীলাভ্র আমাকে লক্ষ্য করছিল। সে আমার মুখের হাসি দেখে আমার অবিশ্বাসের কথাটা বুঝতে পারল। আর এক ঢোক মদ খেয়ে গ্লাস শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বিশ্বাস হচ্ছে না তো? আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু কয়েকটা কারণের জন্যই বিশ্বাস করতে বাধ্য হই আমি। আমার গলায় তখনও অবিশ্বাসের সুর কাটেনি। বলে যাও। অনেকগুলো কারণ আছে, এক এক করে বলি। 1 নম্বর কারণ হলো বৃষ্টিকে এ বাড়িতে বেশ কয়েকবার দেখা গেছে। এখন তো কেউ থাকে না, তবে সম্প্রতি বছরখানেক আগেও একবার দেখা যায়। 2 নম্বর কারণ হলো 20 বছরের মধ্যে তোমাকে নিয়ে 5 জন লোক এই বাড়িটা কিনেছে। তুমি হচ্ছ পঞ্চম ক্রেতা। তুমি ছাড়া আগেকার মালিকদের 3 জনই স্বীকার করেন এই বাড়িটা ভুতুড়ে, আর একজন তো কোনো কথাই বলেনি। সে একেবারে আত্মহত্যা করে। কেন, তার কারণটা জানা যায়নি। তাতে কি প্রমাণ হয়? মনের জোর না থাকলে দিনের আলোতেও লোকে ভূত দেখতে পায়। না, অনেক রাত হলো, আমি উঠি। আমার কথার উত্তর না দিয়ে সে চলে গেল। নীলাভ্র চলে যাবার পর আমি স্কচের খালি বোতলটার দিকে তাকিয়ে বুঝতে পারলাম নীলাভ্র কেন এত ভূত প্রেতে বিশ্বাস করে। একেবারে যে এতটা মদ খেয়ে নিতে পারে, সে লোক মদের নেশার ঘুরে এইসব অবিশ্বাস্য কাহিনী সত্য বলে তো বিশ্বাস করবেই। সেটাই তো স্বাভাবিক। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। প্রায় 1 মাসের মধ্যে এই নির্জন বাগান বাড়িটা বেশ জমজমাট হয়ে উঠল। ভদোদরা থেকে প্রীতম আমার সই করার জন্য চেক বই ও 5 জন বন্ধুকে নিয়ে এলো। ওরা অনেকদিন ধরেই আসতে চাইছিল এখানে। আমার এই বাড়ি কেনার কথা তারা সবাই শুনেছিল। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কফি খেতে খেতে বৃষ্টির কাহিনীটা তাদের শোনালাম। কাহিনীটা তাদের সকলেরই ভালো লাগলো। সবাই বেশ উপভোগ করলো। কিন্তু নীলাভ্র যে কেন এটাকে সত্যি ঘটনা বলে চালাতে চাইছিল সেটা বুঝতে পারছিলাম না একেবারেই। তবে আমি তখনও এই বাড়িতে থাকা শুরু করিনি। হোটেলে থেকেই বাড়ির মেরামতের কাজকর্ম দেখাশোনা করতাম দিনের বেলায়। দেখলাম যে হারে কাজ হচ্ছে তাতে সপ্তাহখানেক পরেই এই বাড়িতে থাকতে পারবো। তবে একদিন কিঞ্জল নামের একজন রাজমিস্ত্রি এসে বলল, গুড মর্নিং স্যার, একটা কথা বলার ছিল। হ্যাঁ কিঞ্জল, বলো, কাজ কেমন এগোচ্ছে? কাজ তো ভালোই এগোচ্ছে স্যার, কিন্তু একটা ছোট্ট প্রবলেম দেখা দিয়েছে। আমি দেখলাম তার চোখে মুখে একটা ভয়ের ছাপ। কি হয়েছে তা ঠিক ঠাহর করতে পারলাম না। তবু জিজ্ঞাসা করলাম, কি সমস্যা? টাকা পয়সা জাতীয় কিছু? কিন্তু তোমরা যা চেয়েছো তাই তো দিয়েছি, এখন আবার কিসের সমস্যা? না না, সেটা নয়। আপনি তো বলেছিলেন কাজ শেষ হয়ে এসেছে অনেকটাই। শেষের দিকে দিন রাত মিলিয়ে তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, বলেছিলাম। আমার কোনো মিস্ত্রি রাতে কাজ করতে চাইছে না।
এমনকি গত রাত থেকে একজন নিখোঁজ ছিল। আমরা তাকে এদিক ওদিক খোঁজাখুঁজি করছিলাম। তারপর তাকে পাওয়া গেল অ্যালবার্ট লেকের পাশে। বসে ভয় কাঁপছিল সে। ভয় কাঁপছিল? কিন্তু কেন? সেটা বলার জন্যই তো আপনার কাছে আসা স্যার। ও যখন বাথরুমে গিয়েছিল তখন নাকি এক বিভৎস নারী মূর্তি ওর চারপাশে ঘুরছিল। আমি তো হো হো করে হেসে ফেললাম। কিসে বলো তোমরা? তোমরা নিশ্চয়ই রাতে মদ খেয়েছিলে। তাছাড়া ওই বাড়ির একটা গল্প এখানের খবরের কাগজেও বেরিয়েছে। সেই খবর পড়ে নেশা করে সব ভুলভাল দেখেছে তোমার মিস্ত্রি। না স্যার, মানে আচ্ছা ঠিক আছে, তোমরা দিনের বেলায় কাজ করো, তবে বাড়িটা যেন তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। 1-2 সপ্তাহের মধ্যেই বাড়ি তৈরি হয়ে গেল। আমারও এই বাড়িতে উঠে আসতে বেশি দিন সময় লাগলো না। এখানে এসে আমি খুব সুখে ছিলাম। নতুন বাড়িতে আসার প্রথম দিন রাত্রিতে আমি আমার পড়ার ঘরে আগুনের ধারে বসে একটা নাটক পড়ছিলাম। নাটকটা থিয়েটারের এক এজেন্ট আমাকে পাঠিয়েছে। রাত অনেক হয়েছে। নাটকটা এত ভালো যে সেটা পড়তে পড়তে এক নিবিড় তৃপ্তি আর আনন্দের অনুভূতি ফুটে উঠেছিল আমার চোখে মুখে। ঘরের বাইরে গাছেদের কানে কানে বাতাস অন্ধকারে ফিসফিস করে যেসব কথা বলছিল আমি তা শুনছিলাম। জীবনে প্রথম আমি এরকম একটা শান্ত বাড়িতে থাকার সুখ অনুভব করছি। গোটা বাড়িতে আমি একা, বেশি কিছু করারও নেই। 12টা বাজার ঘন্টা বাজতে আমি শুতে চলে গেলাম। বিছানায় শোবার পর আমার মনে হলো এইটাই হয়তো বৃষ্টির শোবার ঘর ছিল। শোবার ঘর তো নয়, যেন তার যৌবনের লীলাভূমি। ভাবতে ভাবতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম আমি। হঠাৎ চোখে এক ঝলক আলো পড়ায় ঘুম ভেঙে গেল আমার। আমি চমকে উঠলাম। চোখ খুলতেই আমার হাড় হিম হয়ে গেল। এ কি দেখছি আমি? উঠে বসে ভয় একটু পিছিয়ে গেলাম। আমার সামনে বসে আছে একটা নারী মূর্তি। এটা বৃষ্টি? মনের মধ্যে এই প্রশ্নটাই উঁকি মারতে লাগলো। সত্যি অসাধারণ তার সৌন্দর্য। ল্যাম্পের আলোয় দেখতে পেলাম তার ঠোঁট দুটো সিক্ত হয়ে আছে। জাম রঙের চুলগুলো পিঠের উপর ঝর্ণা ধারার মতো নেমে এসেছে। তার চোখগুলো ছিল চকচকে সবুজ। তার সুডোল সুস্পষ্ট বক্ষযুগল সোনালি অশ্রুস্তম্ভের মতো জমাট বেঁধে আছে। তার গায়ের নাইট গাউনটা এতটাই পাতলা যে তার ভিতর দিয়ে তার দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের লাবণ্য স্পষ্ট দেখা যাচ্ছিল। তার প্রতিটি অঙ্গ ছিল যেন এক অফুরন্ত যৌন আনন্দের একটা গোপন উপত্যকা। এই আতঙ্কের মাঝেও তার সৌন্দর্য আমার অন্তরকে যেন কাঁপিয়ে তুলল। মুহূর্তে দুর্বলতায় অনুভব করলাম আমার পুরুষাঙ্গে রক্ত জমাট বাঁধছে। এরপর নিজেকে সামলে নিয়ে আমি উঠে বসলাম। গলা তখন অবশ্য ভয়ে কাঁপছে। কে তুমি? আমার গলা থেকে শুধু এই কথাগুলো বেরিয়ে এলো কোনো রকমে। তার ঠোঁট দুটো বাতির আলোয় চকচক করছিল। তুমি তো ইন্দ্রনীল রায়, নাট্য পরিচালক, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আমি সব জানি। এই যেমন জানি যে তোমার মনে এখন কি ইচ্ছে হচ্ছে। ও বোধহয় আমার মনের কথা বুঝতে পেরেছে। আমি একটু সাহসে ভর করে মুখের উপর হাসি ফোটাবার চেষ্টা করলাম। প্রথমে ভেবেছিলাম বৃষ্টির প্রেতাত্মা, তারপর দেখলাম এক জীবন্ত মানবের দেহ স্পষ্ট হয়ে উঠছে আমার সামনে। আমার মনে হলো বৃষ্টি নয়, আমেদাবাদের কোনো যুবতী আমাকে ভয় দেখিয়ে ঠকাতে এসেছে। তার পোশাক ও দেহ থেকে চোখ সরিয়ে নিতে পারছিলাম না আমি। কে তোমাকে পাঠিয়েছে? আমার কথা শুনে নারী মূর্তিটি হতবুদ্ধি হয়ে গেল।
কে আবার আমায় পাঠাবে? কি বলছো তুমি? আমি নিজেই এসেছি। এত রাতে তুমি একা অপরিচিত একজনের ঘরে নিজে নিজেই চলে এলে? তোমার ভয় করছে না? ভয় আমার কোনোদিনই করে না মিস্টার রায়। আমি চিরকালই এরকম। ওর কথা শুনে আমি অবাক হলাম। ওর কণ্ঠস্বর মানুষের কণ্ঠস্বরের মতোই স্পষ্ট এবং বাস্তব ছিল। তার কণ্ঠস্বর শুনে আমার মনে হলো এই নারী হয়তো কোনো অভিনেত্রী, আমাকে ঠকাতে এসেছে। তবে তাকে আমি কখনো দেখিনি এর আগে, তাই একটা সন্দেহ হলো। আবার মনে হলো সে হয়তো স্থানীয় কোনো সুন্দরী যুবতী, এক চটুল প্রেমের ছলনা নিয়ে আমার মন ভুলিয়ে এক গোপন সুড়ঙ্গ পথ ধরে অভিনেত্রী রূপে নাট্য জগতে প্রবেশ করতে চায়। মনে মনে আমি যখন এইসব কথা ভাবছিলাম, তখন আমার দৃষ্টি কিন্তু সর্বক্ষণ নিবদ্ধ ছিল সেই নারী মূর্তির উপর। তার দেহ, তার চেহারা, চোখ, মুখ, তার কণ্ঠস্বর সব মিলিয়ে অভিনেত্রী হবার তার যে স্বাভাবিক যোগ্যতা আছে, তাতে সে এমনিতেই যে কোনো নাটকে অভিনয়ের সুযোগ পেতে পারে। আমি তাকে তার কাছ থেকে কোনো প্রতিদান না নিয়ে যে কোনো একটা নাটকে অভিনয়ের সুযোগ দিতে পারি। সাহস করে আমি কথা বললাম আবার, তুমি ভুল করছো। আগে তোমার পরিচয় দেওয়া উচিত। আমার নাম ইন্দ্রনীল রায় এবং আমি একজন নাট্য পরিচালক, এ কথাও ঠিক, কিন্তু আমি তোমাকে মোটেও চিনি না। আমার আপাদমস্তক ভালো করে একবার চোখ বুলিয়ে দেখে নিয়ে সেই নারী মূর্তি বলল, আমার নাম বৃষ্টি। হ্যাঁ, কিন্তু তুমি আমার কাছে সুযোগের আশা এলেও কোনো লাভ। আমাকে পুরো কথাটা শেষ করতে দিল না সে। তার আগে আমার ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট প্রবেশ করিয়ে দিল। এতক্ষণ পর আমিও আর না পেরে ওকে জড়িয়ে ধরলাম। খেয়াল করলাম ওর গা থেকে নাইট গাউনটা আস্তে আস্তে আলগা হচ্ছে। আমি চোখ সরাতে পারছিলাম না। তুষার সাদা উন্মুক্ত বক্ষ সৌন্দর্যের সাক্ষ্য বহন করছে। হঠাৎ সে বাতির আলোটা নিভিয়ে দিল। সবকিছুই অন্ধকার হয়ে গেল। আমি অনুভব করলাম আমাকে ধাক্কা মেরে বিছানায় শুইয়ে দিল সে। তারপর আমার প্রশস্ত বুকের উপর ঠোঁট দিয়ে চুমু খেতে লাগলো। আমার গোটা শরীরে শিহরণ খেলে গেল আবার। আরামে চোখ বন্ধ করে নিলাম আমি। এরপর তৃষা নিজের কোমল শরীরটাকে আমার উপর বসিয়ে নিল। আমার বিছানাটা একবার তুলে উঠল। তার নরম দেহের উত্তপ্ত স্পর্শ অনুভব করতে পারছি আমি। সঙ্গে দুজনের মুখ থেকে বেরিয়ে আসছে মৃদু আরামের চিৎকার। এইভাবে বেশ অনেকক্ষণ কেটে গেল। অবশেষে তৃষা আমার পাশে এসে শুলো। তার বুকের নরম মাংস আমি আমার হাতে অনুভব করতে পারছিলাম। এই দেহ রক্ত মাংসের কোনো মানবীর ছাড়া আর কারোর হতে পারে না। এ দেহ কখনো ভূত প্রেতের হতে পারে না। ভূতের কথাটা মন থেকে আবার মুছে যেতে আমার মনে অন্য একটা ভয় এসে গেল। এই যুবতী যদি অবিবাহিত হয়, তাহলে তার বাবা আমার বিরুদ্ধে মামলা করবে। আবার যদি বিবাহিতা হয়, তাহলে একদিন তার স্বামী তার পিছু পিছু এসে আমাকে আক্রমণ করবে। কিন্তু সে কামাতুর কণ্ঠে বলল, আচ্ছা, আমি তোমার কতটা কাছে এলাম? এতটা, এতটা, নাকি এতটা? তুমি কে এখনো জানি না, কিন্তু তোমার মতো সুন্দরী এত রাত্রে আমার বিছানায় কেন শুনি? কিসের আশায়? কিছু না, শুধু ভালোবাসতে চাই। তুমি ঘুমিয়ে পড়ো, আমি আছি তো। পরদিন সকালে আমি ঘুম থেকে ওঠার কিছু আগেই তৃষা চলে যায় আমার ঘর থেকে। গত রাতের অভিজ্ঞতার কথা ভাবতে গিয়ে আমার শুধু একটা কথাই মনে পড়ে। আমি সারা রাত ধরে যেন একটা খাঁচার মধ্যে এক বাঘিনীর নখদন্তের ভয়াবহ তীক্ষ্ণতা থেকে
নিজেকে মুক্ত করার জন্য হাঁক পাক করেছি। তবে সে তীক্ষ্ণতা ভয়াবহ হলেও ভালো লেগেছে আমার। সে এক আশ্চর্য অনুভূতি। পরদিন রাতে সে না আসায় হতাশ হলাম আমি। যে অনুভূতি সে আমায় দিয়ে গেছে সে আস্বাদ আবার প্রাণ ভরে পেতে চাইলাম আমি। তার কথা ভেবে সারা রাত ঘুম হলো না আমার। পরপর কয়েকটি রাত সে এলো না। তার কথা ভেবে কোনো রাতে ঘুম আসত না আমার। এইভাবে পরপর কয়েকটি ঘুমহীন রাত কাটানোর পর আমি তার সম্বন্ধে খোঁজ খবর নিতে শুরু করলাম। কি বলছেন সাহেব? ওরকম কোনো মেয়ে ছেলে তো এখানে থাকে না। তোমরা নিশ্চিত? আমি কিন্তু তাকে এই এলাকায় দেখেছি। না না, হতেই পারে না। আমরা কি আর কম দিন কাজ করছি এখানে? ওর নাম ধাম কিছু জানেন? তৃষা। তৃষা? না, সত্যিই জানি না। মাঠে যেসব লোক কাজ করছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম। তারা গোটা এলাকার মধ্যে ওই নামে কোনো মেয়ের অস্তিত্ব আছে বলে জানে না। এই নাম তারা কখনো শোনেনি। আমার বাড়ির চাকর বাকরেরাও এই বিষয়ে কিছু বলতে পারল না। তবে বেশি দিন অপেক্ষা করতে হলো না। আমার মূর্তিমতি এক সুখ স্বপ্নের মতো পঞ্চম দিন রাত্রিতে দরজা খুলে ধীর পায়ে হাসি মুখে আমার শোবার ঘরে এসে দাঁড়ালো। তখন আমি বিছানায় শুয়ে বই পড়ছিলাম। তুমি আমার খোঁজ করছিলে? তার কথা শুনে মনে হলো সে গরম দুধের পাত্র পাওয়া বিড়ালের মতো খুশি এবং তৃপ্ত। আমি ঘাড় নাড়লাম। সে তখন তার কোমরের ওপর হাত দিয়ে একদিকে ঘাড়টা বেঁকিয়ে লাস্যময়ী ভঙ্গিতে বলল, তুমি কেন আমার খোঁজ করছিলে বলো তো? আমি কেন আমি কেন খোঁজ করছিলাম? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। আর কোনো কথা না বলে একটা মিষ্টি মধুর ঘুঙুরের মতো সে হাসতে লাগলো। তারপর হঠাৎ সে গাউনটা খুলে রাখলো মেঝেতে। তার সুডল স্তন, মাখনের মতো মোলায়েম পেট উন্মুক্ত হলো আমার বিস্ফারিত চোখের সামনে। আমার হাত পা উত্তেজনায় অবশ হয়ে গেছে। এরপর আলো নিভিয়ে দিয়ে বিছানায় উঠে এসে আমার পাশে শুলো সে। আমার এই প্রাতের অতিথি পরপর কয়েক রাত এলো। সে যতক্ষণ আমার কাছে ছিল ততক্ষণ প্রতিটি মুহূর্ত আমার ভালো লাগতো। এইভাবে 12টি রাত কেটে যাওয়ার পরও আমি এই মেয়েটি সম্বন্ধে কিছুই জানতে পারলাম না। সে প্রথম যখন এসেছিল তখন যেমন তার সম্বন্ধে কিছুই জানতাম না, এখনো তেমনই কিছুই জানি না। আমি যতবার তাকে তার পরিচয় জিজ্ঞাসা করতাম ততবারই সে শুধু বলতো, আমার পরিচয় জানার কোনো দরকারই নেই প্রিয়তম। আমার কাছে সে শুধুই তৃষা। এরপর হঠাৎ কিছু না বলে আশা বন্ধ করে দিল। আবার আমি তার সম্বন্ধে খোঁজ খবর নিতে শুরু করলাম, কিন্তু এবারও আগের মতোই কিছুই জানতে পারলাম না। আমি যেসব কারণে তাকে কাছে পেতে চাইতাম সেসব কারণ হলো সম্পূর্ণ দেহগত। সে কোনো রাতে না এলে আমার ঘুম হতো না। দুর্বিষহ হয়ে উঠত আমার নিঃসঙ্গতা। প্রীতম এতদিন এখানে ছিল না। সে যখন শহর থেকে 3 জন সহকারীকে সঙ্গে করে আমার বাড়ি সাজাবার জন্য আসবাবপত্র, সাজ সরঞ্জাম আর ছবি নিয়ে এলো, তখন আমার এই নিঃসঙ্গতাটা অনেকটা কেটে গেল। কিন্তু তাকে ভুলতে পারছিলাম না। রাত হলেই শরীরটা অস্থির অস্থির লাগতো। তবে দিনের বেলা সেরকম কিছুই মনে হতো না। হয়তো বাড়িতে এত লোক থাকার জন্য সেও এলো না। 1 সপ্তাহের মধ্যে গোটা বাড়িটা অন্য রূপ নিল। অবশেষে প্রীতম তার লোকদের বিদায় দিল সব কাজ সারা হতে। ঠিক সেই বৃহস্পতিবার দিনই রাতে আবার এলো তৃষা।
সে হাঁপাচ্ছিল, তার চোখে ছিল নতুন আলো, বুকের মধ্যে জমানো ছিল 1 সপ্তাহের পুঞ্জীভূত প্রেমাবেগ। সে আমাকে জিজ্ঞাসা করল, নিচে যে লোক থাকে ও কে? কোন লোক? ওই বেঁটে খাটো লোকটা। ওর কথা ছেড়ে দাও, তুমি তো আমাকে পেয়েছো। আমি তোমাকে পেয়েছি, আর কাউকে চাই না, কিন্তু কিন্তু লোকটা ধরা দিতে চায় না। তার এই উপেক্ষাটা আমার ভালো লাগে না। তুমি তুমি বড় বেশি আগ্রহী আর গায়ে পড়া। আমি গায়ে পড়া? হা ভগবান, তুমি কি বলছো? আমার পিঠে নখের দাগগুলো কে দিল তবে? জোর তো তুমিই খাটিয়েছ আমার ওপর, আমি না। বৃষ্টি চিন্তান্বিতভাবে কি যেন ভাবতে লাগলো। কিছুক্ষণ পর আমার পিঠের দাগটার উপর হাত বুলিয়ে তার উপর চুম্বন করল। তারপর সেখানটা আলতো করে কামড়ে দিল। সে রাতে তার চলে যাবার সময় আমি তাকে আমার সঙ্গে কিছুদিনের জন্য রাজকোট যেতে বললাম। সেখানে আমার পরিচালনা করা একটা নতুন নাটকের উদ্বোধন হবে। কিন্তু সে লাল চুলওয়ালা মাথাটা নেড়ে গম্ভীরভাবে বলল, না, আমি যেতে পারি না। আমার পক্ষে যাওয়া সম্ভব না। কেন পারো না? বললাম তো, আমার পক্ষে এটা অসম্ভব। আমার যাওয়া হবে না। কিন্তু তুমি চলে যাবে আমায় ছেড়ে? হ্যাঁ, কয়েকদিনের জন্য তো যেতেই হবে। দয়া করে যেও না। তুমি কাছে না থাকলে আমার যে কি হবে? একজন পুরুষ মানুষ ছাড়া আমার চলে না। তুমি চলে গেলে আমি কি করব বুঝতে পারছি না। বিছানার উপর খাড়া হয়ে বসল সে। তীক্ষ্ণ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল আমার মুখ পানে। আমি কি বলবো বুঝতে পারলাম না। আবার কথা বলল সে। বলো তুমি আমায় ভালোবাসো। বলো চিরদিন ভালোবাসবে আমায়। তোমার অন্তর না চাইলেও মুখে অন্তত একবার বলো। তার চোখের কোণায় জল। জানালা দিয়ে চাঁদের আলো এসে তার সেই জল ভরা চোখের উপর পড়ল। তাকে খুব সুন্দর দেখাচ্ছিল। তার মতো সুন্দরী মেয়ে এর আগে দেখিনি কখনো আমি। আমি তার চোখের উপর চুম্বন করে তার চোখের জল মুছে দিয়ে বললাম, আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা। চিরদিন তোমাকে ভালোবেসে যাব, আর সেটা মন থেকেই বলছি। আমি ফিরে আসি, তারপর তোমায় আবার আগের মতন আদর করব, প্রমিস। আমার কথায় খুব খুশি হলো সে। কয়েক মুহূর্ত পরে এক তৃপ্তির দীর্ঘশ্বাস ছেড়ে আমার বিছানা থেকে নেমে পড়ল। আজকের মতন আমি চলে যাচ্ছি। রাজকোটে সাবধানে থাকবে, তাড়াতাড়ি ফিরে আসবে। মনে রাখবে, এর আগে আমি কখনো কাউকে এতটা ভালোবাসিনি। আমিও। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে গেল সে। পরদিন সকালে আমি নিচে গিয়ে দেখলাম প্রীতম খুব রেগে আছে। খাবার সময় তাকে সুপ্রভাত জানাতেই সে রাগান্বিতভাবে বলল, দেখ ইন্দ্র, ঠাট্টার একটা সীমা আছে। এবার তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। মেয়েটি কে? মানে কোন মেয়েটার কথা বলছো? খুব হয়েছে, অত ভালো মানুষই করতে হবে না। যে মেয়েটাকে তুমি আজ ভোরে আমার বিছানায় পাঠিয়েছিলে, আমি তার কথাই বলছি। দেখলাম প্রীতম সত্যিই প্রচণ্ড রেগে গেছে। অনেক ভেবেও বুঝতে পারলাম না প্রীতম কোন মেয়ের কথা বলছে। তৃষা নিশ্চয়ই আমার বিছানায় প্রায় সারা রাত কাটাবার পর শেষ রাতে প্রীতমের কাছে শুতে যায়নি। এটা অসম্ভব। তবে কি আমি কিছু ভুল করছি? আবার প্রশ্ন করলাম তাকে, মেয়েটার চেহারা কেমন বলো তো? অবদমিত রাগের চাপে কাঁপছিল প্রীতম। সে মেয়েটির চেহারার যে বর্ণনা দিল তাতে বুঝলাম সেই বটে। প্রীতম যাকে দেখেছে সে তৃষা ছাড়া আর কেউ নয়। কি হয়েছিল বলো তো? মানে কি করতে গেছিল তোমার ঘরে? কিছুই না। তুমি কি মনে মনে এটাই ভাবছো
যে কোনো রাস্তার মেয়ে ছেলে আমার বিছানায় এসে উঠলেই আমি তাকে গ্রহণ করব? আমার নীতি বলে একটা জিনিস আছে। একটা বাজারের বারবনিতা কোথাকার। আবার তার সাহস দেখো, আমাকে বলছে আমি নাকি ধরা দিতে না চাওয়ার ভান করছি। প্রীতমের কথা শুনতে শুনতে আমার কান গরম হয়ে উঠছিল। তাহলে সবই নাটক? তার কাছে সবই ওই বিছানায় শুতে যাওয়ার ইচ্ছে? তাহলে সেই মেয়েটা সারা রাত আমার কাছে এত ভালোবাসা পাবার পরও শেষ রাতে প্রীতমের কাছে গেছে আরো ভালোবাসা পাবার আশায়? রাগে দুঃখে মনটা যেন একেবারে বিষিয়ে উঠল। কোনো মতে নিজেকে সামলে বললাম, আমি দুঃখিত প্রীতম, সত্যিই দুঃখিত। মেয়েটিকে সত্যিই তা আমি জানি না। আমি অনেক খোঁজখবর নিয়েছিলাম, কিন্তু কিছুই জানতে পারিনি। প্রীতমের রাগ তবু গেল না। তবে দেখলাম তার রাগটা আমার উপর নেই। সেই রাগের বশে সব নারীদের উপর বিশ্বৎকার করতে লাগলো। মেয়েরা হচ্ছে জন্তুদের মতো, ওরা কখনো তৃপ্ত হয় না। একজনকে ছেড়ে আরেকজনের কাছে যাবে, আরেকবার দেখতে পেলে টুটি টিপে মেরে ফেলবো। আচ্ছা আচ্ছা, শান্ত হও প্রীতম, আমি আজই যাচ্ছি। তুমি যাবে আমার সঙ্গে? না, আমার এখনো কিছু কাজ বাকি আছে। আগামীকাল সব শেষ করে ফেলবো। ও হ্যাঁ, আরেকটা জরুরি কথা। ক্ল্যারা বলে একজন বিদেশি আসছে, একজন ফটোগ্রাফারকে সঙ্গে করে। তোমার একটা ফটো নিয়ে একটা ছবি আঁকতে চায় সে। পারলে তাড়াতাড়ি ফিরে এসো কাজ থেকে। আচ্ছা, আমি কাল বিকেলেই ফিরব। এই বলে আমি নিজেই গাড়ি চালিয়ে রওনা হলাম। যাবার সময় খবরের কাগজের অফিসে নেমে নীলাভ্রর সঙ্গে দেখা করে তৃষার কথা জিজ্ঞাসা করলাম। কথাটা শুনে সে যেন হতবুদ্ধি হয়ে গেল। তৃষা? না তো, ওই নামে এই অঞ্চলে কোনো মেয়ে নেই। একটু খুঁজে দেখো না, আমার জানা খুব দরকার ব্যাপারটা। না না, আমি এখানের সবাইকেই চিনি। তবু তুমি এত করে বলছো যখন, আমি খুঁজে দেখব। কিন্তু তুমি হঠাৎ এই মেয়েটির খোঁজ করছো কেন? এটা কি খুবই দরকারি? আমি কিছুক্ষণ ভেবে নিয়ে ঠিক করলাম আমি সব কথা তাকে বলবো না, ব্যাপারটা গোপন রাখাই ঠিক। না না, একজন এসে তার খোঁজ করছিল, আমিও তাই ভাবলাম খুঁজে দেখি। ঠিক আছে, এতে কিছু যায় আসে না। আমি নাম খুঁজে তাকে বার করবই। তুমি ফিরে এলেই আমি তার পরিচয় দিয়ে দেবো তোমাকে। রাজকোটে যাওয়া আমার ভুল হয়ে গেল। কোনো ফল হলো না। নাটকটা একেবারেই চলল না। প্রথম দৃশ্যের জবনিকাপাত হতে না হতেই অর্ধেক দর্শক চলে যায় হল থেকে। তার উপর আবহাওয়া খুবই খারাপ ছিল। আমি যখন ফিরে এলাম তখনও মেঘে মেঘে অন্ধকার হয়ে উঠেছে আকাশখানা। মনে হলো এখনই দারুণ ঝড় উঠবে। আমি সোজা নীলাভ্রের অফিসে চলে গেলাম। আমি তার ঘরে ঢুকতেই নীলাভ্র উত্তেজনার আবেগে লাফিয়ে উঠল। ইন্দ্র, আমি একটা হদিশ পেয়েছি। বাহ, এ তো ভালো কথা। বলো, কি কি জানলে? শোনো, আচ্ছা, কোথায় দেখেছিলে তুমি মেয়েটিকে? সে কথা তো বলতে পারবো না নীলাভ্র। আচ্ছা আচ্ছা, বলতে হবে না, তাতে কিছু যায় আসে না। এটা দেখো। এই বলে সে তার টেবিলের ড্রয়ার থেকে একটা ফটো বার করে আমার সামনে তুলে ধরে উত্তেজনার সঙ্গে বলল, তুমি যার কথা বলছো এটা কি সেই মেয়েটা? আমি ভালো করে ছবিটা দেখলাম। হ্যাঁ, সেই মেয়েটা। তবে তার পরনে রয়েছে অভিনয়ের পোশাক। মনে হলো সে যেন স্কারলেট ওহারার ভূমিকায় অভিনয় করছে। তার চোখের নীরব দৃষ্টি নীলাভ্রের প্রশ্নের উত্তর দিয়ে দিল। আমি জানতাম ওই বাড়িতে সে আছে। তার মাথার চুল লাল আর চেহারাটা ঠিক এই রকমই। আমি হতাশ হয়ে চেয়ারে বসে পড়লাম। এই ঘটনার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবে ভয় শিউরে উঠলাম আমি। ঠিক আছে নীলাভ্র, কি জানো তুমি? এই মেয়েটি তো বৃষ্টি। তার কুমারী বয়সে তার নাম ছিল বৃষ্টি। এ কি! ঈশ্বর, ঈশ্বর আমাদের মঙ্গল করুন। তুমি তাহলে তাকে দেখেছো?
তুমি এবার ভূত বিশ্বাস করতে শিখবে, কারণ এই মেয়েই মৃত্যুর পর নিজেকে তৃষা বলে পরিচয় দিত। তৃষা? না না, তুমি মিথ্যে বলছো নীলাভ্র, এটা হতে পারে না। সে তো একটা জলজান্ত মানুষের মতন সত্যি, কি করে হতে পারে? তো তার মানে তুমি তাকে নিজের চোখে দেখেছ? আমি বলেছিলাম এবারে বিশ্বাস হলো তো? আমি তোমার কথা বিশ্বাস করতে চাইনি। আমি ভেবেছিলাম ওই মেয়ে কোনো ভূত নয়, জলজান্ত মানুষ। নীলাভ্র হাসতে লাগলো, কিন্তু আমার মুখের উপর স্পষ্ট ভয়ের চিহ্ন ফুটে উঠতে দেখে সে হাসা বন্ধ করলো। আমি দুঃখিত ইন্দ্র, আমি আর কি করতে চাইনি। কিন্তু আমি তার কথায় কোনো রকম পাত্তা দিলাম না। সে আমার কাছে যখন এইভাবে ক্ষমা চাইছিল, তখন আমি তার ঘর থেকে নীরবে বেরিয়ে এলাম। ঘন কালো মেঘে ভারী হয়ে আছে আকাশের সব দিগন্তগুলো। মুহুর্মুহু বজ্রপাত হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। তারই মাঝে আমি আমার বাড়িতে গিয়ে পৌঁছলাম। বাড়িতে গিয়ে প্রীতমের দেখা পেলাম না। আমি উপরতলায় গিয়ে বাড়ি থেকে চলে যাবার জন্য জিনিসপত্র গোছানো শুরু করতেই ঝড় শুরু হলো। জানালার শার্সির উপর আছাড় খেয়ে পড়ে বাতাস যেন আর্তনাদ করছিল। বৃষ্টির ধারাগুলো যেন বন্য জন্তুর মতো আঁচড় কাটছিল ছাদের উপর। মাঝে মাঝে বিদ্যুতের চকিত আলো ঝলকে উঠে পরক্ষণে নিভে যাচ্ছিল। বাইরে বজ্রপাত হলো যেন কোথায়। আমার মনে হলো অগ্নিবর্ষী এক ঘোরতর যুদ্ধক্ষেত্রের মধ্যে এসে পড়েছি হঠাৎই। সত্যিই খুব হতাশ হয়ে গিয়েছিলাম। চুপচাপ বসে রইলাম। তবে একটা জিনিস আমি বেশ বুঝতে পেরেছিলাম, এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমায় আপাতত। পরে ভাবনা চিন্তা করে যা কিছু হোক একটা ঠিক করা যাবে। আমার পড়ার ঘরে আগুন জ্বেলে রেখে গিয়েছিল বাড়ির চাকরেরা। সারাদিন ধরে কাজ করে সন্ধ্যের আগে চলে যায় তারা। আগুনের ধারে বসে আমি কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলাম। নীলাভ্রের কথা শোনার পর থেকে আমার চেতনা যেন ক্রমশ অসাড় হয়ে আসছিল। আমার সমস্ত বাড়িটাকে এক অবাস্তব অপ্রাকৃত বস্তু বলে মনে হচ্ছিল। সমস্ত বাস্তবতা বোধটাই আমি হারিয়ে ফেলছিলাম একে একে। এমন সময় সহসা প্রীতমের আর্তনাদ শুনে আমি চমকে উঠলাম। আমি ছুটে গিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। দেখলাম প্রীতম সিঁড়ির নিচে প্রথম ধাপে কুঁজো হয়ে কোনো রকমে দাঁড়িয়েছিল। আমি যেতেই সে ক্ষীণ কণ্ঠে বলল, ভালো। আর কোনো কথা বলতে পারল না। তার মুখখানা বিবর্ণ, তার চোখ দুটো খুঁড়ছিল, সমস্ত শরীর অবসন্ন দেখাচ্ছিল। আমার দিকে এগিয়ে আসার জন্য সিঁড়ির উপর এক ধাপ উঠতেই সে গড়িয়ে পড়ে গেল। প্রীতম, হা ভগবান, কি হয়েছে তোমার? হ্যাঁ, সেই মেয়ে। উচ্চ শক্তিসম্পন্ন কোনো বৈদ্যুতিক তার যখন কোনো মানুষকে ছুঁয়ে থাকে, ঠিক সেভাবেই তার শরীর ভীষণভাবে কেঁপে কেঁপে উঠছিল। সে কোনো রকমে উঠে দাঁড়াবার চেষ্টা করেও পারল না। আমার জামার হাত আর চেপে ধরে বলে উঠল, ওকে ওকে সরিয়ে দাও আমার কাছ থেকে। ওকে আমার কাছে আর আসতে দিও না। এই কথা বলেই সে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আমি তাকে ধরে জোর নাড়া দিতে লাগলাম তার দেহটাকে। কি হয়েছে তোমার প্রীতম? আমায় বলো, না হলে আমি বুঝবো কি করে? গত রাতে সে আমার বিছানায় আবার এসেছিল। সারা রাত ধরে জ্বালাতন করে আমায়। তুমি জানো আমার গায়ে তেমন জোর নেই। ও আমায় মেরে ফেলবে। আমাকে এই বাড়ি থেকে সরিয়ে নিয়ে চলো প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা চলে যাব। তুমি জিনিসপত্র গুছিয়ে নাও। আমার কথা তার কানে গেল কিনা বোঝা গেল না। তার চোখ দুটো ঘুরছিল। আবার এক দারুণ ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ল সে। না, এক্ষুনি চলো। সে দাঁড়িয়ে আছে কাছাকাছি কোথাও।
আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। তার ভয়টা আমার মধ্যেও সংক্রামিত হলো। আমি যেন এ বাড়ির সব জায়গায় তার অদৃশ্য অতি প্রাকৃত উপস্থিতি প্রত্যক্ষ করছিলাম, কিন্তু তার উপস্থিতির মধ্যে তপ্ত কোনো যৌন আবেদন খুঁজে পাচ্ছিলাম না। এখন শুধু আমার মনে হচ্ছিল সে যেন একটা হিংস্র জন্তু। হঠাৎ নরকের দ্বার খুললে একটা নারকীয় জন্তু যেমন বেরিয়ে আসে, এ তেমনই। আজ রাতের দুর্যোগ ঘন সেই নৈশ অন্ধকার ভেদ করে সে তার শিকার খুঁজে বেড়াচ্ছে। এমন সময় বাতির আলোগুলো ক্ষীণ হতে হতে নিভে গেল একেবারে। শুধু ঘরের ভিতর জ্বলন্ত আগুনের আভা ছাড়া আর কোথাও কোনো আলো ছিল না সারা বাড়িটার মধ্যে। আমাদের লাগেজ গোছানো হয়ে গিয়েছিল। হঠাৎ প্রীতম বলল, ইন্দ্র, ওই দেখো সে আসছে। ঠিক আছে ঠিক আছে, আমি ব্যাগগুলো গাড়িতে রেখে আসছি, তুমি বসো এখানটাতে। বাড়ির উঠোনে আমার গাড়িটা ছিল। আমি যখন গাড়িতে মালপত্রগুলো রাখার জন্য বাইরে বেরিয়ে গেলাম, প্রীতম ভয় আমার সঙ্গ ছাড়ল না। সে এখন আতঙ্কে দিশেহারা। বিদ্যুতের চকিত আলোয় দেখলাম অবিশ্রান্ত বৃষ্টিধারায় সারা উঠোনটা ভেসে যাচ্ছে। বাড়িটার পাশে ম্যাগনোলিয়া গাছের মাথায় বাজ পড়ছে। গাছটা আমার গাড়ির কাছে ভেঙে পড়ল। আমরা মাত্র কয়েক ইঞ্চির জন্য বেঁচে গেলাম। কোথা থেকে একটা অবর্ণনীয় ভয় এসে আমার বুকে চেপে বসলো। আমি ছেলেবেলা থেকে বড় শহরে মানুষ হয়েছি, লেখাপড়া শিখেছি। ভূত কাকে বলে তা আমি জানি না, কখনো বিশ্বাসও করি না। তবু এ বাড়িতে আছে তৃষার অস্তিত্ব। শুধু তাই নয়, একটু আগে যে বজ্রপাতের ফলে গাছটা পড়ে আমাদের গাড়ির পথটা আটকে দিল, সে বজ্রপাতও তাহলে তৃষারই কাণ্ড। আরও মনে হলো আমরা যদি অন্য পথে উঠোন পার হয়ে চলে যেতে চাই, তাহলে সে হয়তো আবার আমাদের পথ রুদ্ধ করে দেবে, এবং এবার হয়তো সে পথরোধের ব্যাপারটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। বাড়িটার গাড়ি বারান্দার তলায় দাঁড়িয়ে আমি নির্বাক দর্শকের মতো দেখতে লাগলাম। ঝড় বৃষ্টির ক্রমাগত আঘাতে আমার বাড়িটা যেন ধ্বংস হয়ে যেতে বসেছে। উঠোনের সব ফুল গাছ ও অন্যান্য গাছপালাগুলো ভেঙে চুরে মাটির সঙ্গে মিশে গেছে। বাড়ির ভিতর সব ঘরের জানালার কাঁচগুলো ভেঙে পড়ে যাচ্ছে। একদিকের একটা ঘর ভেঙে পড়ল। আমি বাড়ির ভিতর ছুটে গেলাম। প্রীতম একা থাকতে সাহস না পেয়ে আর্তনাদ করে আমার পিছু পিছু ছুটে গেল। আমরা বাড়ির ভিতর ঢুকতেই সদর দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। মনে হলো ও দরজা যেন চিরদিনের মতো বন্ধ হয়ে গেল এবং আর কেউ কখনো খুলতে পারবে না সেটা। বাড়ির ভিতর সর্বত্র যেন তৃষার গন্ধ ভেসে বেড়াচ্ছিল। ঝড় বৃষ্টির প্রবল শব্দকে ছাপিয়ে উঠেছিল যেন তার উদ্ধত অতৃপ্ত প্রেমাবেগের দুর্মর স্পন্দন। এক নিদারুণ আশঙ্কা আর অস্থিরতায় স্তম্ভিত হয়ে আমি সিঁড়ির তলায় দাঁড়িয়েছিলাম। অবশেষে আমি আকুলভাবে ডাকতে লাগলাম, গলা ফাটিয়ে চিৎকার করে, তৃষা, কোথায় তুমি? দেখা দাও, এখানে আমাদেরকে কষ্ট দিও না তৃষা। কোনো উত্তর এলো না। ভালো করে কান পেতে ঝড়ের গর্জন ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। আমি আবার ডাকতে লাগলাম। একবার মনে হলো এটা আমার নিছক নির্বুদ্ধিতা, একটা অতি নাটকীয় আতিশয্য ছাড়া আর কিছুই নয়। কিন্তু আবার মনে হলো না, এটা আমার নির্বুদ্ধিতা একেবারেই নয়। আমার কম্পিত হিম শীতল মস্তিষ্ক এটা বেশ বুঝতে পেরেছিল যে তৃষা আমার কথা, আমার ডাক বেশ শুনতে পাচ্ছে। আমি পিছন ফিরে তাকাতেই দরজার কাছে তৃষার চাপা হাসির শব্দ শুনতে পেলাম। পিছন ফিরে এগিয়ে দরজাটা খোলার চেষ্টা করলাম আমি মরিয়া হয়ে, কিন্তু দরজাটা খুলল না। আসলে বৃষ্টির জলের ঝাপটায় দরজার কাঠগুলো ফুলে ওঠায় দরজাটা বন্ধ হবার সঙ্গে সঙ্গে সেটা আপনা থেকেই এঁটে যায়। কিন্তু আমার কেবলই মনে হচ্ছিল তৃষা যেন এ বাড়ি থেকে বেরিয়ে যাবার সমস্ত পথ রুদ্ধ করে দিয়েছে।
আমি আবার সেই সিঁড়ির তলায় ফিরে গেলাম। তৃষা, দয়া করে আমাদেরকে যেতে দাও। আবার সেই হাসির শব্দ। এবার সে হাসির শব্দটা আরো জোর মনে হলো। আসন্ন বিপদের এক বিভীষিকা তার দানবিক হাত দিয়ে আমার পেটের নাড়িভুড়ির মধ্যে আঁচড় কাটতে লাগলো যেন। অসহায় প্রীতম সিঁড়ির কাছে পড়ে গেল। তার সর্বাঙ্গ তখনও কাঁপছিল, হাত দুটো আপনা থেকে মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছিল। তৃষা, আমার কথাটা শোনো। এতবার ডাকলাম কিন্তু কোনো উত্তর পেলাম না। একটু পরে উপর তলা থেকে গানের শব্দ আসতে লাগলো। মনে হলো যেন কোনো স্বামী ঘাতিনী মাকড়সা তার নতুন স্বামীকে হত্যা করার জন্য তার জালের মধ্যে আবদ্ধ করে হত্যার আগে এক যৌন লীলায় মত্ত হয়ে চলেছে। আমি প্রীতমকে সেইখানে রেখে নিজের সিঁড়ি বেয়ে উঠে শোবার ঘরের দিকে এগিয়ে তেড়ে দৌড় লাগালাম। তৃষার গানটা হঠাৎ থেমে গেল। আমি আরো বেশি করে ভয় পেয়ে গেলাম। তবু আমি বুঝলাম তৃষা একমাত্র শোবার ঘর ছাড়া আর কোথাও দেখা দেবে না আমায়, অথবা কোনো কথাও বলবে না। একমাত্র বেডরুমে তৃষার সঙ্গে দেখা হবে আমার। আমি আবার শোবার ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম। বাইরে ঝড়ের বেগটা বেড়ে উঠল আরো। আমার শোবার ঘরের দরজা খুলে গেল। দেখলাম দরজার কাছে দাঁড়িয়ে আছে তৃষা। তার মাথাটা একদিকে বাঁকানো ছিল। আমি জোরে চিৎকার করে বলে উঠলাম, তৃষা! আমার কণ্ঠস্বর ঝড়ের শব্দকে ছাপিয়ে উঠল। তার সবুজ চোখ দুটো একবার উজ্জ্বল হয়ে ওঠার পর সংকুচিত হয়ে উঠল। সে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, তুমি ভয় পাওনি? ঘাড় নেড়ে বোঝালাম আমি ভয় পাইনি। আমার চোখের দৃষ্টি তার পাতলা গাউনটার উপর পড়ল। ভয় সত্ত্বেও সে পুরনো একটা যৌন কামনা আবার উত্তাল হয়ে উঠল আমার মধ্যে। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম তার কাছে। বাইরে ঝড়ের গর্জন বেড়েই চলেছে। ছাদের উপর প্রকাণ্ড শব্দে কি একটা পড়তে সমস্ত বাড়িটা কেঁপে উঠল। তৃষা তার একটা হাত বাড়িয়ে আমাকে থামতে বলল। কেন তুমি এখানে এসেছো? এই কথা কেন বলছো তুমি? আমার কথার উত্তর দাও। কারণ আমি তোমাকে ভালোবাসি। মিথ্যে কথা। আমাকে কেউ ভালোবাসেনি। সবাই শুধু আমার দেহটাকে ভালোবেসেছে। তুমিও তাদের থেকে খুব একটা আলাদা নও, সেটা আমি বুঝি। তুমি আমার সম্পর্কে ভুল বুঝছো তৃষা। আমি তোমার সম্বন্ধে সবকিছু জানি। 100 বছর ধরে যত প্রেমিক এসেছে তোমার কাছে, আমি তাদের সবাইকে জানি। সবাই জানে তুমি মৃত, কিন্তু আমার কাছে তুমি অন্য নারীর থেকে বেশি জীবন্ত। আমি তোমাকে আজও ভালোবাসি। সে গভীর দৃষ্টিতে আমার পানে তাকালো। সে যেন আমার অন্তরের কথা বোঝার চেষ্টা করছিল। তার চোখে জল দেখা দিল। নিজের দুর্বলতা লোকাতে সেটাকে মুছে নিল আবার। এর আগে কেউ আমায় ভালোবাসেনি ইন্দ্র। আমার কাছে এসো তুমি। আমি তাকে আলিঙ্গন করার জন্য দুহাত বাড়িয়ে দিলাম, কিন্তু সে আমার হাত দুটোকে সরিয়ে দিল। থামো, আমাকে ভাবতে দাও। আমি তার কাঁধের উপরে হাত রাখলাম। তার কাঁধ দুটো নরম আর তপ্ত মনে হচ্ছিল। না, এখন নয়। আমার সঙ্গে নিচে চলো ইন্দ্র। ততক্ষণে আমি একটা ঘোরের মধ্যে ডুবে যাচ্ছিলাম। কোনো রকমে আমরা হাত ধরাধরি করে ঘোরানো সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। সিঁড়ির সামনে প্রীতম অচেতন অবস্থায় পড়েছিল। আমি জোর করে মুখের উপর হাসি ফুটিয়ে বললাম,
তুমি বেচারাকে আধমরা করে ফেলেছ। সে আমার মতো তোমার সঙ্গে পেরে ওঠে না। তুমি বড় বেশি কামুক, তোমার পেটের জোর বেশি, উষ্ণও বটে, তার উপর আবার গায়ে পড়া। কিন্তু কিন্তু প্রীতম মোটেই ধরা দিতে চায় না। আমি আগেও বলেছি, আমি তো গায়ে পড়া নয়, আমি তোমাকে ভালোবাসি তৃষা, চিরদিন ভালোবেসে যাব, এটাই তো সবচেয়ে বড় সত্যি। আমার কথা শুনে সে চুপ করে রইল। এবার চোখ দুটো বন্ধ করে মনে মনে কি যেন একটা সিদ্ধান্ত গ্রহণ করলো। তারপর সদর দরজার দিকে এগিয়ে গেল। দরজার কাছে গিয়ে আমাকে ডাকলো, এখানে এসো, এই দরজাটা খোলো। এই দরজা কিছুক্ষণ আগে খুলতে পারছিলাম না, কিন্তু এখন সেই দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। দরজা খুলতেই এক ঝলক বৃষ্টির তীরের মতো আমার চোখে এসে লাগলো। আমি টাল সামলাতে না পেরে দরজার বাইরে গিয়ে পড়লাম। বাইরে ঝড়ের ধ্বংসলীলা দেখতে দেখতে অভিভূত হয়ে পড়েছিলাম। হঠাৎ তৃষা চিৎকার করে বলে উঠল, বিদায় ইন্দ্র। আমি পিছন ফিরে তাকিয়ে দেখলাম সদর দরজাটা আবার পিছনে সশব্দে বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করে ডাকতে লাগলাম, তৃষা, দরজাটা খোলো তৃষা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আমাকে ঢুকতে দাও, আমি যে তোমাকেই চাই। কিন্তু শুধু ঝড়ের গর্জন ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। বাইরের বৃষ্টি আমার শরীরে তীরের ফলার মতন বিচ্ছে। আমি আবার চিৎকার করলাম, তৃষা, প্রীতমের কি হবে? এই প্রশ্নের কোনো জবাব পেলাম না। আমি পাগলের মতো হয়ে গেলাম। বাড়ির পিছন দিকে ছুটে গিয়ে পিছনের দরজাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু সেটা এমন শক্তভাবে বন্ধ ছিল যে কোনো মতেই তা খুলতে পারলাম না। আমার তখন একমাত্র চিন্তা প্রীতমের জন্য, তাকে যেমন করে হোক বাঁচাতেই হবে। আমি তখন ভাঙা ডালপালা ডিঙিয়ে জল কাতার মধ্যে দিয়ে অন্ধকারে 4 মাইল পথ হেঁটে অবশেষে নীলাভ্রের অফিসে গিয়ে পৌঁছালাম। আমি নীলাভ্রকে মিথ্যে কথা বললাম। আমার এক বন্ধু সিঁড়ি থেকে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়ে আছে, আমি তাকে সেখান থেকে সরাইনি, কারণ ভাবলাম মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। বলো কি, এখনই চলো। মিউনিসিপ্যালিটির একজন লোক আর একজন ডাক্তারকে নিয়ে নীলাভ্র আর আমি যখন মর্গান ম্যানশনে পৌঁছালাম তখন রাত দুপুর হয়ে গেছে। গিয়ে দেখলাম সদর দরজাটা খোলা আছে, বাতাসে সেটা দুলছে, কিন্তু প্রীতমের কোনো চিহ্ন নেই। সিঁড়ির নিচে তাকে যেখানে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে গিয়েছিলাম সেখানেও সে নেই। বাড়ির সব ঘর, সব জায়গা আলো নিয়ে তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাওয়া গেল না। তার কি হয়েছে একমাত্র আমিই তা জানতাম, নীলাভ্রও তা বুঝতে পেরেছিল, কিন্তু আইন বাঁচিয়ে চলতে গিয়ে সে কথা মুখ ফুটে বলতে পারলাম না আমরা। সবাই বলল ঝড়ের মাঝে ঘুরতে ঘুরতে পুকুরে হয়তো ডুবে গেছে। একটা প্রবাদ বাক্যের কথা আমার মনে পড়ে গেল, একজনের স্বর্গ অন্যজনের নরক। তৃষার সাহচর্যে যৌন জারদ সুখের যে স্বর্গরাজ্যে অধিষ্ঠিত হতাম আমি, সেই স্বর্গরাজ্যে প্রীতমের এক সাক্ষাৎ নরকের মতো। অতৃপ্ত কামনার ভয়ঙ্কর প্রেমাবেগে তপ্ত এক আশ্চর্য মেয়ে তৃষাকে আমি কখনো ভুলব না। সে আমাকে সত্যি ভালোবাসত, কিন্তু প্রীতমকে তার প্রেতপুরীতে খেলার সাথী হিসাবে চিরদিনের জন্য পেতে চেয়েছিল। প্রীতম যে সত্যি সত্যি খুব সহজ সরল এবং নারী সম্বন্ধে কোনো উৎসাহ ছিল না তার, একথা মানতে পারেনি তৃষা। সে ভাবল প্রীতমের মনের ভিতর কামনা থাকলেও সে বাইরে অনীহার ভান করছে, সে দিতে চাইছে না। তাই সে ইহলোক ও ইহজীবন থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে যায়।